জেনের আব্বা জেমেনিজ ডে সিসনারোসার লাইব্রেরি কক্ষ। একটা বিশাল কক্ষের চারদিকে ঘোরানো র্যাকে ঠাসা বই। সব ধরনের বইয়ের একটি সুনির্ধারিত সংগ্রহ এই লাইব্রেরি। জেন এবং জেনের আব্বা জেমেনিজ পাশাপাশি চেয়ারে বসে। জেনের সামনে খোলা বিজ্ঞান ম্যাগাজিন নিউ ফিজিক্স এর সর্বশেষ সংখ্যা, আর জেমেনিজ পড়ছে চলতি সপ্তাহের টাইম ইন্টারন্যাশনাল। লাইব্রেরিটি এই কার্ডিনাল পরিবারের একটি মিলন কেন্দ্র। ঐতিহ্যগতভাবে পরিবারের সবাই মোটামুটি পড়ুয়া। তারা ড্রয়িং রুমে বসে গালগল্পের সময় কাটানোর চাইতে লাইব্রেরিতে বসে বই পড়তে ভালোবাসে। এমনকি পারিবারিক গল্প গুজব বেশিরভাগই তাদের লাইব্রেরিতে বসেই হয়। জেমেনিজ পড়তে পড়তে পত্রিকা থেকে মুখ তুলল। জেনের দিকে মুখ ফিরিয়ে বলল, এ সংখ্যা টাইম দেখেছ? না আব্বা, বই থেকে মুখ তুলে বলল জেন। ট্রিয়েস্টের ঘটনার ওপর মজার একটা স্টোরি করছে। ট্রিয়েস্টের ঘটনার ওপর কি লিখেছে? জেনের চেহারা ম্লান হয়ে উঠল। স্টোরির দুইটা অংশ। প্রথম অংশে পুলিশ এবং গবেষণা কেন্দ্রের সূত্রের বরাত দিয়ে লিখেছে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স গবেষণা কেন্দ্রটি একটা বৈজ্ঞানিক পরীক্ষণের অর্ডার পায়। যেদিন এ পরীক্ষণটি সম্পন্ন হয় সেদিনই পরীক্ষণটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে পরীক্ষণের সাথে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক নিহত হন এবং অন্যান্য হত্যাকাণ্ড ঘটে। পুলিশের মতে দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতায় এই হত্যাকাণ্ড সমূহ ঘটেছে। পরীক্ষণের বিষয় কী ছিল তাও পুলিশ উদ্ধার করতে পারেনি, কারণ স্যাম্পল, পরীক্ষণ রেজাল্ট এবং কম্পিউটার ডিস্ক সবই চুরি হয়ে যায়। মনে করা হচ্ছে পরীক্ষণের সাথে সংশ্লিষ্ট বৈজ্ঞানিকের যোগ সাজসে চুরির ঘটনা ঘটে। প্রতিদ্বন্দ্বী দুটি পক্ষ পরীক্ষণের ফল হাত করতে গিয়ে এই হত্যাকাণ্ডসমূহ সংঘটিত হয়। যারা পরীক্ষণের অর্ডার দিয়েছিল তাদেরও পরিচয় পাওয়া যায়নি। তাদের ঠিকানা যা গবেষণা কেন্দ্রে লিপিবদ্ধ আছে তা ভুয়া প্রমাণিত হয়েছে। স্টোরির দ্বিতীয় অংশটাই মজার। অপ্রকাশযোগ্য বিশেষ সূত্রের বরাত দিয়ে এ অংশে বলা হয়েছে, ট্রিয়েস্টে যা ঘটেছে তার গোড়া স্পেনে। স্পেন ঘিরে একটা ষড়যন্ত্র দানা বেঁধে উঠেছে। এই ষড়যন্ত্রের মধ্যমণি হিসাবে কাজ করছেন আহমাদ মুসা। মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র জোয়ান ফার্ডিন্যান্ড এবং স্পেনের মরিস্কোরা তার সহযোগী হিসেবে কাজ করছে। জেনের মনে ভয় ও শঙ্কার চেয়ে বিস্ময়ের সৃষ্টি হলো বেশি। এ ধরনের উল্টো স্টোরি টাইম ইন্টারন্যাশনালের মতো একটা পত্রিকা করতে পারল? কারা ষড়যন্ত্র করছে আর ষড়যন্ত্রের দায় চাপাচ্ছে কার ঘাড়ে? জেন তার আব্বা বলা শেষ করলে বলল, কিন্তু আব্বা, তুমিও জানো, আমিও জানি, জোয়ান একজন পিওর অ্যাকাডেমিশিয়ান। ছোটবেলা থেকে পড়াশোনার বাইরে আর কোনো কিছুতে আগ্রহ নেই। দেশের বিরুদ্ধে সে কোনো ষড়যন্ত্র করতে পারে তুমি বিশ্বাস করো? তুমি আগের জোয়ানের কথা বলছো মা? এখনকার জোয়ান আর আগের সেই জোয়ান এক নয়। নিজের মনস্ক পরিচয় জানার পর সে ভিন্ন মানুষ হয়ে গেছে। মুসলমানদের তুমি জানো না, সময় বদলায়, মুসলমানরা বদলায় না। মুসলমানরা তাদের ঈমান নষ্ট করে না। কিন্তু আব্বা, স্পেনে মনস্কদের পূর্বপুরুষ মুসলমান ছিল। এখন মুসলমানিত্বের কি অবশিষ্ট আছে তাদের? নামটাও তো নেই। বাইরে থেকে দেখলে এমনই মনে হয় মা, কিন্তু ওদের মনে উকি দিলে দেখবে চিন্তা চেতনার দিক দিয়ে ওরা মুসলমানই রয়ে গেছে। কেউ যদি মনে মনে তার বিশ্বাস লালন করতে চায় তাহলে ক্ষতি কি? স্পেনে মরিস্কোরা কয়জন? ওরা যদি পুরোপুরি মুসলিম হিসেবেও জিন্দেগি যাপন করে তাহলে কি আর ক্ষতি করতে পারবে স্পেনের? ইসলাম সংক্রামক ব্যাধি, আর মুসলমান সে ব্যাধির দক্ষ জীবাণুবাহী। ওদের স্বাধীনভাবে কাজ করতে দিলে অল্প দিনের দেশের সকল মানুষকে মুসলমান বানিয়ে ছাড়বে। কিভাবে? বললাম না, ইসলাম সংক্রামক ব্যাধির মতো। ওদের একটা সম্মোহনী শক্তি আছে। তার উপর স্পেনের সাধারণ লোকদের মধ্যে স্পেনের মুসলিম শাসনকালের প্রতি একটা বিরাট মোহ আছে। তারা মনে করে স্পেন থেকে মুসলিম শাসন চলে যাওয়ার পরেই স্পেন ইউরোপে তার নেতৃত্ব হারিয়েছে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সভ্যতা, কৃষি, বাণিজ্য সব দিক দিয়ে স্পেন পিছিয়ে গেছে। মুসলিম শাসন ছিল স্পেনের সৌভাগ্যের প্রতীক। কথাটা কি মিথ্যা আব্বা? মিথ্যা নয় বলেই তো মুসলমানদের নাম আমরা স্পেনে রাখতে চাই না। তাহলে বলো, দোষটা জোয়ানের উপর চাপাচ্ছ কেন? ষড়যন্ত্র তো তাহলে ওরা করছে না। না মা, ষড়যন্ত্র ওরা করছে।
না হলে আহমাদ মুসা স্পেনে এসেছে কেন? তার মতো লোক কোনো বড় মিশন না নিয়ে কোথাও যায় না। কি ধরনের ষড়যন্ত্র তারা করছে বলে মনে করো আব্বা? ওই তো তাদের মতলব কি, ষড়যন্ত্রের স্বরূপ কি, সেটাই তো আমরা সন্ধান করছি। ষড়যন্ত্রই যখন এখনো চিহ্নিত হয়নি, তখন ওদেরকে ষড়যন্ত্রকারী বলে ফেলা কি ঠিক আব্বা? অনেক ব্যাপার আছে মা, তুমি সব বুঝবে না। আব্বা, পারস্পরিক অনাস্থা, অবিশ্বাস ভুলে গিয়ে দেশের মানুষ আমরা সবাইকে এক হতে পারি না? কেউ যদি দেশের আইনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাকে দেশের হাতে সোপর্দ করতে পারি? তুমি ছোট, সব জানো না। যেমন তুমি সরল, দুনিয়াটা তেমন সরল নয় মা। ঠিক এই সময়ই পাশের ইন্টারকম কথা বলে উঠল। রিসেপশন থেকে কথা বলছে। বলল, মিস্টার ভাস্কুয়েজ এসেছেন। জেমিনিজ চট করে ঘড়ির দিকে তাকালো। বলল, ভুলে গিয়েছিলাম ভাস্কুয়েজ আসার কথা। তারপর জেমিনিজ রিসেপশনিস্টকে বলল, লাইব্রেরিতে পাঠিয়ে দাও। 8 মিনিটের মধ্যে ভাস্কুয়েজ শুভ বিকেল জানালো জেমিনিজকে। শুভ বিকেল, কেমন আছেন মিস্টার ভাস্কুয়েজ? যেন উঠে দাঁড়িয়ে স্বাগত জানালো মিস্টার ভাস্কুয়েজকে। জেমিনিজও উঠে দাঁড়িয়েছিল। ভাস্কুয়েজ সাথে হ্যান্ডশেক করে জেমিনিজ ঘরের ওপাশে একটা টেবিল দেখিয়ে বলল, চলো আমরা ঘরের ওখানে বসি। জেমিনিজ ও ভাস্কুয়েজ অল্প দূরে বিপরীত দিকের একটা টেবিলে গিয়ে বসল। লাইব্রেরি ঘরের পাশে জেমিনিজের খাস বৈঠকখানা। সম্ভবত জেমিনিজ লাইব্রেরিতে বসেছিল বলে সেখান থেকে আর বেরোতে চাইল না। জেমিনিজ সামনের চেয়ারে আসন নেওয়ার পর ভাস্কুয়েজ বাঁকা চোখে একবার জেনের দিকে তাকিয়ে তার কথা শুরু করল। জরুরি একটা ব্যাপার নিয়ে এসেছি। ভাস্কুয়েজকে নিয়ে তার আব্বাকে এ ঘরেই বসতে দেখে জেন অস্বাভাবিক বোধ করছিল, চলে যাবে কিনা ভাবছিল। এই সময় ভাস্কুয়েজের জরুরি একটা ব্যাপার নিয়ে এসেছি কথাটা কানে গেল জেনের। জরুরি কথাটা কি? জোয়ানদের কথা নয় তো? জেন আগ্রহী হয়ে উঠল। চোখটা ম্যাগাজিনের পাতায় নিবদ্ধ রেখে কানটাকে উৎকর্ণ রাখল জেন ভাস্কুয়েজের দিকে। জরুরি তা তো বুঝতেই পারছি, ভাস্কুয়েজের কথার উত্তরে বলল জেমিনিজ। একটু থেমে জেমিনিজ আবার প্রশ্ন করল, জুবি জুরিটাকে কোথায় হত্যা করল জানা গেছে? না, জানা যায়নি। জুবি জুরিটার গাড়ির সন্ধান পাওয়া যায়নি। পাওয়া গেছে একটা নাইট ক্লাবের সামনে। গাড়িতে জুবি জুরিটা ছাড়া আর কারো হাতের ছাপ আছে? না। নাইট ক্লাব অর্থাৎ নারী ঘটিত কোনো ব্যাপার নেই তো জুবি জুরিটার হত্যার পেছনে? না স্যার। প্রবলভাবে মাথা ঝাঁকিয়ে বলল ভাস্কুয়েজ। আরও বলল, সে অফিস থেকে টেলিফোন পেয়ে সে বেরিয়েছে। অফিসকে সে জানিয়েছে আমি ওকে ফলো করছি, পালাতে পারবে না। আমি তোমাদের জানাবো। সুতরাং নির্ঘাত আহমাদ মুসাকেই সে ফলো করেছিল। আচ্ছা বলো তো, ডেভিলের মতো রোবটকে ফাঁকি দিয়ে আহমাদ মুসা পালালো কি করে? সে ধড়িবাজের শিরোমণি স্যার, তার বুদ্ধির শেষ নেই। আচ্ছা, শাহ ফয়সাল মসজিদ কমপ্লেক্স পাহারা দিয়ে সবকটিকেই তো ধরা যায়। পাহারা বসিয়েছি, কিন্তু কোনো কাক পক্ষেও দিকে যায়নি। আমি কিছুতেই বুঝতে পারি না তেজস্ক্রিয় ক্যাপসুলের ব্যাপারটা ওদের কাছে ধরা পড়ল কি করে। অত্যন্ত সুপার সিক্রেট ব্যাপার ছিল এটা। কোনোভাবে এটা ডিটেক্টেবলও নয়। জানলো কেমন করে ওরা? কেউ বিশ্বাসঘাতকতা করেনি তো? না স্যার, সেরকম কিছু সম্ভব নয়। শীর্ষ পর্যায়ের আমরা কয়েকজন ছাড়া আর কেউ জানে না। যে ইঞ্জিনিয়ার দিয়ে আমরা তেজস্ক্রিয় ক্যাপসুলগুলো পেতেছি সেও জানে না। সে জানত ওগুলো প্রত্নতাত্ত্বিক গবেষণার কোনো ব্যাপার। তাছাড়া সে ইঞ্জিনিয়ার বেঁচে নেই। তাহলে ওদের জানার রহস্য কি? স্যার, আহমাদ মুসা সব পারে। সে জাদু জানে। জাদু জানে বলছো তুমি? জাদুর মতোই ব্যাপারটা স্যার। যুগোস্লাভিয়া, ককেশাস এবং মধ্য এশিয়া থেকে আমরা খবর নিয়েছি তার ভিন্ন একটা চোখ আছে, যা আমরা দেখি না, তাও সে দেখে। ভাস্কুয়েজ, আমি পড়েছি সব খাঁটি মুসলমানের রানাকেও এরকম অনেক অলৌকিক কাজ তারা করতে পারে। ওটাকে ওরা বলে আল্লাহর সাহায্য। ঠিক বলেছেন স্যার। চরম বিপদের মধ্যেও তারা হাসতে পারে নাকি এই কারণেই। আমারও না দেখলে বিশ্বাস হতো না। আহমাদ মুসা বন্দী হল কয়েকবার আমাদের হাতে। মৃত্যুর মুখোমুখি তাকে দাঁড়াতে হয়েছে, কিন্তু তাকে সামান্য চিন্তিত হতেও দেখা যায়নি। এখানেই তো আমাদের বিপদ ভাস্কুয়েজ। সব মুসলমান যদি খাঁটি মুসলমান হয়ে যায়, তাহলে জগতের কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। এটা যাতে না ঘটে তারই তো চেষ্টা হচ্ছে স্যার সব জায়গায়। স্পেন থেকে ওদের আমরা নিশ্চিহ্ন করবই। এখন বলো, তোমার নিশ্চিহ্ন করার কাজ কত দূর?
তোমার আজকের জরুরি বিষয়টা কি? বলছি স্যার, শুরু করলো ভাস্কুয়েজ। স্যার, ওরা হন্য হয়ে খুঁজছে তেজস্ক্রিয় ক্যাপসুল স্থাপনের প্ল্যান ও ডায়াগ্রাম। আহমদ মুসা সেদিন আমার অফিসে হানা দিয়েছিল এর খোঁজে। তাই কি করে বুঝলে? চোখ দুটি বড় করে নড়ে চড়ে বসে প্রশ্ন করল জেমিনিজ। কম্পিউটার পরীক্ষা করে জানা গেছে কম্পিউটারের সাবজেক্ট ফাইল থেকে সে ওই সংক্রান্ত ফাইলটিই বের করেছে। কি করে জানলো অমন ফাইল ওখানে আছে? বলেছি না স্যার, আহমদ মুসা বাতাস থেকে গন্ধ পায়। কিন্তু ভাস্কুয়েজ, এবার সে বাতাস থেকে গন্ধ পায়নি, এবার সে ব্যর্থ হয়েছে। একেবারে ব্যর্থ সে হয়নি। কম্পিউটারের সে ফাইলে তেজস্ক্রিয় ক্যাপসুল স্থাপনের প্ল্যান ও ডায়াগ্রাম ছিল না বটে, কিন্তু কোথায় থাকতে পারে তার একটা ক্লু সে পেয়ে গেছে। এ বিষয়টাই আমি আপনাকে জানাতে এসেছি স্যার। কি বলছো তুমি? জি স্যার, ফাইলে বলা আছে ডকুমেন্ট এল্ডার এর কাছে নিরাপদ। এল্ডার থেকে তারা কি বুঝবে? কি বুঝবে বলা মুশকিল, তবে এল্ডারের সন্ধান তারা করবে এটা নিশ্চিত। আমাদের করণীয় সম্পর্কে কি বলতে চাচ্ছ? আপনার এখন সাবধান হওয়া দরকার। কেমন সাবধান? চলাফেরার ব্যাপারে? সেটা বোধহয় দরকার হবে না। একটা প্রশংসা ওদের করতে হয়, চ্যালেঞ্জের মুখোমুখি না হলে শত্রুকে ওরা চোরাগোপ্তা হামলা করে না। তাহলে কি সাবধানের কথা বলছো? আপনার বাসার নিরাপত্তার কথা ভাবছি। এখানে পাহারার জন্য লোক বসাবো কিনা চিন্তা করছি। ও বুঝেছি, ওই কারণে। বলে একটু থামলো জেমিনিজ, তারপর আবার শুরু করলো। তার চেয়ে ভাস্কুয়েজ, ডকুমেন্টটা আমার বাসা থেকে সরিয়ে নাও না। ম্যাগাজিনে জেনের চোখটা আটকা থাকলেও সমস্ত মনোযোগ একত্রিত করে উৎকণ্ঠ হয়ে শুনছিল তার আব্বার সাথে ভাস্কুয়েজের আলাপ। ডকুমেন্টটা আমার বাসা থেকে সরিয়ে নাও না। কথাটা জেনের কানে পৌঁছতেই বিদ্যুৎ চমকিত হলো তার শরীর। যে ডকুমেন্টটা আহমদ মুসা জওয়ানরা পাগলের মতো খুঁজছে সেটা তাদের বাসায়। আনন্দ, উত্তেজনা, শঙ্কায় জেনের বুকে যেন কাঁপন ধরে গেল, কিন্তু কান সে পেতে রাখল সেই কথোপকথনের দিকে। কোথায় নেব? অফিস আর নিরাপদ নয়। আমাদের বাসা তো ওদের সৈন্য দৃষ্টির মধ্যে। জেমিনিজের প্রস্তাবের উত্তরে বলল ভাস্কুয়েজ, ওগুলোর কাজ তো শেষ, এখন পুড়িয়ে ফেললে হয় না ওগুলো? না স্যার, ওগুলোর সংরক্ষণ অত্যন্ত জরুরি। টার্গেট ধ্বংসের কাজ যখন শেষ হয়ে যাবে তখন ওগুলোকে তুলে ফেলতে হবে, না হলে ওর কার্যকারিতা চলতেই থাকবে, যা ছড়িয়ে পড়বে গোটা এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় যা পাবে তাকেই ঠেলে দেবে ধীরে ধীরে ধ্বংসের দিকে। সাংঘাতিক! তাহলে তো ওগুলো ভীষণ জরুরি। ঠিক স্যার। তাহলে কার্ডিনাল পরিবারের আশ্রয়ের চেয়ে নিরাপদ স্থান স্পেনে আর নেই স্যার। এই প্রশংসায় খুশি হল জেমিনিজ। তার পূর্বপুরুষ কার্ডিনাল ফ্রান্সিস জেমিনিজ ডে সিসনারোসা ছিলেন স্পেনের প্রতিষ্ঠাতা, রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলার ধর্মীয় ও রাজনৈতিক গুরু। স্পেনে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তার সংহতকরণে তার অমূল্য অবদান রয়েছে। এই জন্য কার্ডিনাল পরিবার এখনও গোটা স্পেনের খ্রিস্টান মহলে অত্যন্ত সম্মানিত। এই পরিবারের মতো সম্মান স্পেনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরাও পান না। এখনও রাস্তাঘাটে, বাজারে কার্ডিনাল পরিবারের কাউকে দেখলে মানুষ দাঁড়িয়ে যায়। প্রশংসায় মুগ্ধ জেমিনিজ বলল, ঠিক আছে ভাস্কুয়েজ, তাহলে এটা এখানেই থাক। চিন্তা নেই স্যার, ওগুলো আপনার এখানে একটা নিরাপদ ব্যবস্থায় রয়েছে। তাছাড়া আপনাদের ভূগর্ভস্থ কক্ষ নিজেই সিন্ধুকের মতো দুর্বোধ্য। তার উপর আমরা চোখ রাখব। কারো চোখ এদিকে পড়বে বলে মনে করি না। না ভাস্কুয়েজ, কোনো প্রহরী আমি চাই না। মানুষ কি করবে? কার্ডিনাল পরিবারের নিরাপত্তার জন্যে কোনো সময়ই প্রহরী বসানো হয়নি। ঠিক আছে স্যার, তাহলে এখন উঠি। ওদিকে জেনের ভেতরটা থরথর করে কাঁপছে। তাদের ভূগর্ভস্থ কক্ষে আছে ওই ডকুমেন্ট। ভাস্কুয়েজের উঠার কথায় শঙ্কিত হয়ে উঠল জেন। ওকে বিদায় দিতে হবে, তার আব্বার সাথে কথা বলতে হবে। জেনের মুখ দেখলে নিশ্চয় ওদের অভিজ্ঞ চোখ সবকিছু ধরে ফেলবে। কিছুতেই মনকে সে স্বাভাবিক করতে পারছে না। অপ্রত্যাশিতভাবে একটি সুযোগ জেনের জুটে গেল। ভাস্কুয়েজের উঠার কথায় জেমিনিজ বলল, মুখে কিছু না দিয়ে যাবে কি করে? বলে জেমিনিজ উঠে ইন্টারকমের দিকে এগিয়ে এলো। এই সময় জেন তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি আব্বা, পাঠিয়ে দিচ্ছি নাস্তা। বলে জেন মুখ নিচু রেখেই ছুটল। বাইরে বেরিয়ে গেল জেন। আল্লাহর শুকরিয়া আদায় করল সে। আল্লাহ তাকে একটা নাজুক অবস্থা থেকে উদ্ধার করেছেন। অনেক ভেবেই জেন সিদ্ধান্ত নিয়েছে বিষয়টা জওয়ানদের জানাবে না। ওরা যদি বিষয়টার সাথে জড়িত হয়
ডকুমেন্ট উদ্ধারের জন্য ওরা জেনদের বাড়িতে অভিযান চালায় বাইরে থেকে এসে, তাহলে তাদের বাড়িতে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। তার চেয়ে জেন একাই চেষ্টা করবে। সফল না হবার কোনো কারণ সে দেখে না। তার নিজের বাড়ির একটা জিনিস সে সরিয়ে ফেলতে পারবে না কেন? এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার পিতার দিকটা এবং পরিবারের দায়িত্বের প্রশ্ন তাকে কিছুটা দোটানায় ফেলে দিল। সে কার্ডিনাল পরিবারের মেয়ে। আজ তার দেশ স্পেন, যে রাষ্ট্রীয় বুনিয়াদের উপর দাঁড়িয়ে, সে বুনিয়াদ তার পূর্বপুরুষের হাতে করা। তার উপর এই বুনিয়াদকে পাকাপোক্ত করার জন্য যে সংগঠন কাজ করছে, সে ক্লু ক্লাক্স ক্লান এর উপদেষ্টা তার আব্বা। সুতরাং তেজস্ক্রিয় ক্যাপসুল স্থাপনের প্ল্যান এবং ডায়াগ্রাম জওয়ানদের হাতে পাচার করে তাদের সাহায্য করার অর্থ হবে তার পিতা, তার পরিবার এবং রাষ্ট্রীয় বুনিয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করা। কিন্তু এই যুক্তি জেনের মনে বেশিক্ষণ টিকেনি। জেনের বিবেক এই যুক্তির বিরুদ্ধে উচ্চ কণ্ঠে বলেছে, কোনো অন্যায় সে করছে না, বরং অতি জঘন্য ও সর্বনাশা এক অন্যায়ের প্রতিবিধানই করতে যাচ্ছে। তার পিতা এবং তার পিতার সংগঠন একটা জাতি শুধু নয়, একটা দেশের ঐতিহাসিক সম্পদের বিরুদ্ধেও এক হিংসাত্মক ও ধ্বংসাত্মক ষড়যন্ত্রে লিপ্ত আছে। এর প্রতিবাদ করা, একে বানচাল করার চেষ্টা করা মানুষ হিসেবেও তার নৈতিক দায়িত্ব। তাছাড়া সে শুধু মানুষ নয়, সে জেন। জোয়ানকে সে সর্বস্ব দিয়ে সাহায্য করতে চেয়েছে। সিদ্ধান্ত নেবার পর জেন একটা অসুবিধা অনুভব করতে লাগল। সর্বক্ষণ তার মনে হতে লাগল, এই বুঝি তার মনের কথা সবাই জেনে ফেলল। ধরা পড়ে গেল বুঝেছি। বাপমা সহ বাড়ির লোকদের চোখের দিকে তাকাতে তার ভয় হতে লাগল। তার মনে হতে লাগল তার চোখ দেখে সবাই তাকে বুঝে ফেলবে। আগের মতো সবার সাথে সে মন খুলে কথা বলতে পারে না। মনে হয় তাদের সাথে তার কত ব্যবধান। এই অবস্থায় শুয়ে শুয়ে অথবা পড়ার টেবিলে বসে সময় কাটাতে লাগল সে। সেদিন শুয়ে আছে জেন, বাম হাতটা তার কপালে, চোখ দুটি তার বোঝা। জেনের মা ঘরে ঢুকল। জেনের খাটের পাশে এসে কিছুক্ষণ দাঁড়াল। তার চোখ দুটি নিবদ্ধ জেনের মুখে। জেনের মুখ ম্লান, ঠোঁট শুকনো। জেনের মা চিন্তিত মুখেই জেনের ঘরে প্রবেশ করেছে। তার চোখে দুশ্চিন্তার ছাপ। ধীরে ধীরে গিয়ে জেনের মা জেনের মাথার কাছে বসল। সাড়া পেয়ে চোখ খুলল জেন। আম্মা তুমি? বলে উঠে বসতে গেল। তার মা হাত দিয়ে আটকে আবার শুয়ে দিল। বলল, শুয়ে থাক মা, আমি মাথায় হাত বুলিয়ে দেই। আহা আম্মা, আমি ছোট নাকি যে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুমিয়ে দেবে? খুব বড় হয়েছ না, তাই বুঝি মাকে কোনো কথা, কোনো চিন্তার ভাগ দাও না? মায়ের কথায় চমকে উঠল জেন। মা সব বুঝে ফেলল নাকি? মায়ের দিকে না তাকিয়ে একটু শান্ত গলায় বলল, তুমি কি বলছো আম্মা? আমি কোনো চিন্তার ভাগ দেই না। জেনের মা তার মাথায় হাত বুলাচ্ছিল। বলল, মায়ের চোখ ফাঁকি দেয়া যায় না জেন। অনেকদিন থেকে, বিশেষ করে গত কয়েকদিন থেকে তোমাকে অত্যন্ত মন মরা দেখছি। সেই হাসি, উচ্ছলতা নেই। কথাও তেমন বলো না কারো সাথে। দেখলে মনে হয় পালিয়ে বেড়াচ্ছ। কদিন থেকেই বুঝছি বড় একটা কিছু হয়েছে বা ঘটেছে। কি ঘটেছে মা? মনে মনে শঙ্কিত হল জেন। মায়ের আদরে স্নেহমাখা নরম কথায় তার মনটা ভিজে উঠল। জেন বলল, সত্যি আমার তেমন কিছু ঘটেনি মা, এমনি শরীরটা ভালো যাচ্ছে না। জেন, তোমার অসুখ হলে মুখ দেখলে আমি বুঝি তোমার শরীর খারাপ হয়নি, আমি তোমার মন খারাপ দেখছি। জেনের মা থামল। জেন নীরব। কি উত্তর দেবে মায়ের কথার? সত্যি মায়ের চোখ ফাঁকি দেয়া যায় না। সে দিতে পারেনি। এখন মাকে সে কি বলে বোঝাবে? কোনো কথাই তার মুখে এলো না। চোখ বুঝল সে। জেনের মা একটু মাথা নিচু করল, তার কপালে চুমু খেল। বলল, মা জেন, তুমি আমার একমাত্র সন্তান। তোমার মলিন মুখ যে আমি সইতে পারি না। আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ। তোমার এ কষ্ট যে আমাকে কষ্ট দেয়, তোমার চেয়েও বেশি। জেনের চোখ ফেটে অশ্রু নেমে এলো। মাথা তুলে মায়ের কোলে মুখ গুজল। বলল, মা তুমি চিন্তা করো না, কষ্ট পেও না। আমি মানুষ, মানুষের জীবনে কিছু চিন্তাভাবনা, দুঃখ, কষ্ট থাকেই। তার মা তৎক্ষণাৎ কিছু বলল না। জেনের মাথায় তখনও তার মা হাত বুলিয়ে দিচ্ছে। দৃষ্টিটা তার উদাস। তার উদাস শূন্য দৃষ্টিটা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছে। এক সময় সে ধীরে ধীরে বলল, তুমি তোমার বাপের মতো হয়েছ। একটা কথা বললে তা থেকে আর নড়চড় নেই। একটু থামল জেনের মা, থেমে আবার শুরু করল। সোনার টুকরো ছেলে জোয়ান, তোদের দুজনকে ঘিরে আমি স্বপ্ন দেখেছিলাম। সে স্বপ্ন
নির্মমভাবে ভেঙে গেল। জেন মুখ তুলে মায়ের দিকে একবার চাইল, দেখল মায়ের বেদনা পাংশু মুখ এবং শূন্য দৃষ্টি। জেনের ভিতরের বিস্ময় ও আনন্দের একটা শিহরণ। তার মাও ভেবেছে তাদের নিয়ে। মায়ের কোলে আবার মাথা রেখে জেন বলল, মা, তুমি সত্যিকার মা, কিন্তু আম্মা, স্বপ্নটা ভেঙে গেল কেন? সব স্বপ্ন সবসময় সফল হয় না। চাওয়ার সাথে পাওয়া সব সময় মেলে না। এই না মেলানোর অঙ্কটা যদি গায়ের জোরে হয়, চাপিয়ে দেওয়া হয়, অন্যায় হয়, তাহলে কি সান্ত্বনা নিতে হবে? অনেক সময় নিতে হয় মা। সবাইকে নিয়ে, সমাজকে নিয়েই তো আমরা। অনেক নিতে পারে, কিন্তু সবাই তো নাও পারে। জেনের মা তার শূন্য চোখটা ফিরিয়ে আনলো বাইরে থেকে, তাকালো জেনের দিকে। জেনের মাথাটা বুকের কাছে টেনে নিয়ে বলল, মা আমার, এমন কথা বলো না। অনেক অঙ্ক আছে, কোনোদিনই মেলানো যায় না। জেন কোনো কথা বলল না। জেনের মা জেনের মুখ ঘুরিয়ে তার দিকে নিল, বলল, কদিন থেকে তোমার মুখে হাসি দেখিনি, একটি হাসো মা। জেন হাসতে চেষ্টা করল। হাসিটা তার কান্নার চেয়েও করুণ দেখালো। জেনের মা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, বলল, এত ব্যথা তোর বুকে, অথচ আমাকে কেন জানাসনি এতদিন? ভারী কাঁপা কণ্ঠস্বর জেনের মার। জেনের চোখ ভরে উঠেছিল অশ্রুতে। তাড়াতাড়ি মুছে বলল, আম্মা, তুমি চিন্তা করো না, কষ্ট পেও না। আমাকে তুমি আমার উপর ছেড়ে দাও। কোনো বাপ মা তা পারে বুঝি, যখন মা হবে? এই সময় পরিচারিকা দরজায় এসে দাঁড়ালো, বলল, সাহেবের টেলিফোন, মেম সাহেব। জেনের মা জেনের কপালে চুমু খেয়ে তাকে কোল থেকে নামিয়ে রেখে বলল, আসি মা, দেখি ওদিকে। বলে চলে গেল জেনের মা। মায়ের সাথে কথা বলে মাকে কিছু কথা বলতে পেরে অনেকটা হালকা অনুভব করছে জেন। ভালোই হলো। জোয়ানের সাথে তার ব্যাপারটা অন্তত তার মা জানে। মন হালকা হওয়ার সাথে সাথে জেন আশঙ্কাও অনুভব করল, তাড়াতাড়ি কাজ সারতে হবে। বেশি দেরি করা ঠিক হবে না। কখন কি ঘটে বলা যায় না। আম্মা যেমন উদ্বিগ্ন হয়ে উঠেছে, তাতে যদি বলে বসে যে যাও কিছুদিন বেরিয়ে এসো, আম্মা কিছু বললে তাকে ঠেকানো যায় না, কান্নাকাটি শুরু করে। সব দিক চিন্তা করে জেন ঠিক করল আজ রাতেই সে তার মিশনে হাত দেবে। জেন তার মিশন নিয়ে ইতোমধ্যে অনেক চিন্তা ভাবনা করেছে। তাদের ভূগর্ভস্থ কক্ষ, তাদের বাড়ির পেছন অংশে আব্বা আম্মা ও তার শয়নঘর এবং কিচেনের নিচে বিস্তৃত জায়গা নিয়ে বিশাল ভূগর্ভস্থ কক্ষটি। ভূগর্ভস্থ কক্ষে নামার দুটি পথ, একটি সিঁড়ির গোড়ায়, অন্যটি তার আব্বার ঘরের মধ্য দিয়ে। সিঁড়ির দোরগোড়ায় ভূগর্ভস্থ কক্ষে নামার যে পথ আছে তা বিশাল এক লোহার পাল্লা দিয়ে বন্ধ। লোহার পাল্লাটি 1.5 ইঞ্চি পুরু। দরজাটি স্বয়ংক্রিয়। এর সুইচ আছে জেনের আব্বার ঘরে দেয়ালের এক কেবিনে লুকানো সুইচ বোর্ডে। আরেকটি দরজা দেয়ালের সাথে তৈরি একটা আলমারির মধ্য দিয়ে। আলমারিটি খুললেই নিচে নামার সিঁড়ি বেরিয়ে পড়ে। এই পথ দিয়ে সাধারণ বা প্রাত্যহিক প্রয়োজনে ভূগর্ভস্থ কক্ষে নামা হয়। আর সিঁড়ির দরজাটি কোনো বিপদকালীন সময়ে পরিবারের সকলের একসাথে ব্যবহারের জন্যে। সিঁড়ির দরজা দিয়ে নামা যাবে না কোনো ক্রমেই। সিঁড়ির দরজা খোলার যে সুইচ জেনের আব্বার ঘরে আছে তা অন করলে সঙ্গে সঙ্গে বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ার মতো একটা সাইরেন বেজে ওঠে। অতএব ভূগর্ভস্থ কক্ষে নামার একটাই পথ খোলা, সেটা তার আব্বার ঘরের সে আলমারির মধ্য দিয়ে। জেন ঠিক করল তার আব্বার ঘরের এই পথই ব্যবহার করবে। এই পথ দিয়ে নামার অস্বাভাবিকতা কিছু নেই। বিভিন্ন কারণে কখনো একা, কখনো অন্যের সাথে বহুবার সে ভূগর্ভস্থ কক্ষে এই দরজা দিয়ে নেমেছে। কিন্তু কখন নামবে? তার আব্বার সামনে দিয়ে ভূগর্ভস্থ কক্ষে যাওয়া যাবে না। অহেতুক কৌতূহলী হয়ে উঠতে পারেন, অথবা সাথে তিনিও নামতে পারেন। সুতরাং নামতে হবে তার আব্বা যখন বাড়ি না থাকেন তখন, এবং সব দিক দিয়ে সে উপযুক্ত সময় সন্ধ্যারাত। জেনের আব্বা প্রায় সন্ধ্যারাতে বাইরে থাকেন, হয় কোনো মিটিংয়ে যান, নয়তো ক্লাবে। কিন্তু মূল সমস্যার সমাধান এখনও জেন করতে পারেনি। তেজস্ক্রিয় পাতার প্ল্যান এবং ডায়াগ্রাম ভূগর্ভস্থ কক্ষের কোথায় খুঁজে পাবে সে? এই প্রশ্নের সমাধান তখনও সে করতে পারেনি। রাত তখন 8টা। তার ঘরে শুয়েছিল জেন। তার আব্বা আম্মা মার্কেটে যাচ্ছে। জেনকেও বলেছিল যেতে, কিন্তু জেন রাজি হয়নি। খুব খুশি হয়েছে জেন। তার আব্বা আম্মা একসাথে যাওয়ায় তার দারুণ সুবিধা হবে, নিরাপদে কাজ সারতে পারবে। জেন তার আব্বা আম্মাদের যাওয়া টের পেয়ে উঠে দাঁড়ালো। এক পা দুপা করে দরজার দিকে পা বাড়ালো,
বুকটা তার কেঁপে উঠল। কেমন একটা আড়ষ্টতা এবং ভয় সে তাকে ঘিরে ধরল। মন বলল, যা সে করতে যাচ্ছে তা প্রকাশ হওয়ার পর কিংবা ধরা পড়লে তার কি হবে। কিন্তু ভয় ও পরিণতির কথা মন থেকে ঝেড়ে ফেলল সে। জোয়ানকে সাহায্য করার, আহমাদ মুসাকে সাহায্য করার, মজলুমদের সাহায্য করার এর চেয়ে বড় সুযোগ আর পাবে না। জেন প্রস্তুত হয়ে তার আব্বার ঘরের দরজার নব ঘুরিয়ে প্রবেশ করল। প্রতিদিন শতবার সে এ ঘরে প্রবেশ করে, কিন্তু আজকের প্রবেশটা তার সেরকম নয়। বুঝতে পারছে তার হার্টবিট বেড়ে চলেছে। গোটা দেহে অপরাধী সুলভ একটা আড়ষ্টতা। মেঝেটা পার হয়ে ওয়াল আলমারির সামনে গিয়ে দাঁড়ালো জেন। হাতল ধরে টেনে দেখল আলমারি বন্ধ। আলমারির কম্বিনেশন লকের কোড সে জানে। লক ঘুরিয়ে কম্বিনেশন মিলিয়ে সে খুলে ফেলল আলমারি। আলমারিতে প্রবেশ করল জেন। আলমারির পর নিচে নামার সিঁড়ির মুখে আরেকটা দরজা। দরজাটি পুরো স্টিলের, বোমায় ভাঙবে না এমন। সে দরজাতেও কম্বিনেশন লক, কিন্তু লক করা নেই দরজা। জেন ভারী দরজা টেনে খুলে সিঁড়িতে নামল। সিঁড়ি দিয়ে নেমে গেল জেন, কিন্তু সিঁড়ির গোড়ায় গিয়ে আবার উঠে এলো জেন উপরে সিঁড়ির দরজায়। সিঁড়ির মুখের দরজা লাগিয়ে হুড়কো এঁটে দিল দরজায়। সে ভেতরে থাকা অবস্থায় কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্যই এ ব্যবস্থা। দরজা বন্ধ করে ভূগর্ভস্থ কক্ষে নেমে এলো জেন। বিশাল কক্ষ, শুধু মূল্যবান জিনিসের স্টোর হিসেবে নয়, আপৎকালীন আশ্রয়স্থল হিসেবেও এই ভূগর্ভস্থ কক্ষ তৈরি হয়েছে। বিশাল কক্ষটিতে 6টি শয্যা পাতা আছে। খাদ্য সংরক্ষণের জন্য রয়েছে অনেকগুলো বিরাট রেফ্রিজারেটর। কাপড় চোপড় রাখার জন্য রয়েছে কয়েকটি আলমারি। কয়েকটি র্যাকে রাখা আছে বিভিন্ন তৈজসপত্র। র্যাক, আলমারি, রেফ্রিজারেটর সবগুলোই কক্ষের দেয়ালে নির্মিত কেবিনে রাখা। কোথায় রাখা আছে ডকুমেন্টগুলো? কোথেকে খোঁজা শুরু করবে সে? হঠাৎ কক্ষের নিরাপত্তা সিন্দুকের কথা মনে পড়ল জেনের। পরিবারের সকল মূল্যবান দলিল এবং দ্রব্য সেই নিরাপত্তা সিন্দুকে রাখা আছে। জেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সন্দেহ নেই, তেজস্ক্রিয় পাতার সে অতি মূল্যবান ডকুমেন্ট এই নিরাপত্তা সিন্দুকেই থাকবে। খুশিতে তুড়ি বাজাতে গিয়ে হঠাৎ অন্ধকার হয়ে গেল জেনের মুখ। এই নিরাপত্তা সিন্দুক কোথায় আছে, কিভাবে খুলতে হয় জানা নেই জেনের। এতক্ষণে তার মনে হলো বিরাট ভুল করেছে সে, কিন্তু ফিরতেও আর তার মন চাইল না। সে আজ যে সুযোগ পেয়েছে, এ সুযোগ 2-4 দিনের মধ্যে আবার যে সে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এসে পড়েছে যখন, তখন সে দায়িত্ব পালন করতে চেয়েছে, তা সে সম্পন্ন করবেই। হঠাৎ তার মাথায় এলো উপরে সিঁড়ির গোড়ার ভূগর্ভস্থ কক্ষের দরজা খোলার ব্যবস্থা তো স্বয়ংক্রিয়। অন্য এক জায়গায় রক্ষিত একটা সুইচ টিপলেই সেই দরজা খুলে যায়। নিশ্চয় নিরাপত্তা সিন্দুক খোলার জন্য সেরকম কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থায় থাকবে। নিরাপত্তা সিন্দুকের সুইচ এ ঘরেরই কোথাও রয়েছে। তাকে এখন সে সুইচ খুঁজে বের করতে হবে। কোথায় থাকতে পারে সে সুইচ? ঘরের দেয়ালে কোথাও সুইচ বক্স আছে কি? তৈজসপত্রের র্যাক থেকে একটা ছোট্ট হাতুড়ি নিয়ে জেন হাতুড়ি দিয়ে পিটিয়ে দেয়াল পরীক্ষা করতে লাগলো, ফাঁপা শব্দ কোথাও থেকে আসে কিনা। সুইচ বক্স খুঁজতে গিয়ে নিরাপত্তা সিন্দুকের সন্ধান সে পেল। নিরাপত্তা সিন্দুকের পাল্লার রং দেয়ালের মতো হলেও হাতুড়ির ঘা পড়া তার ঠন ঠন করে উঠল। নিরাপত্তা সিন্দুকের আকার হবে 4 ফিট বাই 2 ফিটের মতো। ভূগর্ভস্থ কক্ষের 4 দেয়াল জেন তন্ন তন্ন করে দেখল, কোথাও কোনো সুইচ বক্স পেল না। তারপর সে কক্ষের মেঝেতে পাতা শয্যাগুলোর তলাসহ মেঝের প্রতি ইঞ্চি হাতুড়ি দিয়ে পরীক্ষা করল যেখানে কোনো সুইচ বক্স আছে কিনা। হতাশ হল জেন, মেঝেতে কোনো সুইচ বক্স নেই। পরিশ্রম ও উত্তেজনা এয়ার কন্ডিশন ঘরেও জমে উঠেছে জেন। ঘড়ির দিকে চেয়ে দেখল অনেক সময় খরচ হয়েছে। সময় নষ্ট করা যায় না। আবার লেগে গেল সুইচ বক্স তালাশে। এবার তৈজসপত্রের এক, কাপড় চোপড়ের আলমারি, এমনকি বড় বড় রেফ্রিজারেটরের আশপাশ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজল। না, কোথাও কোনো সুইচের নাম গন্ধ নেই। ক্লান্ত জেন একটা বিছানায় এসে ধপাস করে শুয়ে পড়ল। হতাশা এসে তাকে ঘিরে ধরল। ঘরে কোনো জায়গায় খুঁজতে সে বাকি রাখেনি। বহু সময় সে নষ্ট করেছে। তার আব্বা আম্মা বাড়ি ফিরলে তার মিশন পণ্ড হয়ে যাবে। উদ্বেগ বোধ করল সে। তাহলে সে কি ব্যর্থ হতে যাচ্ছে? জেন যে বিছানায় শুয়েছিল তার পাশেই নিরাপত্তা সিন্দুকের দেয়ালটি। জেন হতাশ দৃষ্টিতে সেদিকে তাকাল। আহমাদ মুসা হলে
নিশ্চয় এটা খোলার বিকল্প কোনো ব্যবস্থা করতে পারত, কিন্তু তার মাথায় তো কিছু আসছে না। পিটিয়ে তো পুরো স্টিলের নিরাপত্তা সিন্দুক ভাঙা যাবে না। একবার জেনের মনে হলো নিরাপত্তা সিন্দুকের সুইচ তার আব্বার ঘরে কোথাও তো লুকানো থাকতে পারে। এ সম্ভাবনা জেন উড়িয়ে দিতে পারল না, কিন্তু তার আব্বার ঘর খুঁজে সুইচ বের করে সিন্দুক খোলার মতো সময় আর নেই। তাহলে তাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। আবার কবে সুযোগ পাবে সে? অস্থির ও ভাঙ্গা মন নিয়ে শোয়া থেকে উঠল জেন। ধীর পায়ে আবার গিয়ে দাঁড়ালো নিরাপত্তা সিন্দুকের সামনে। আবার তীক্ষ্ণভাবে নজর বুলালো সে নিরাপত্তা সিন্দুকের গায়ে। মেঝের 2 ইঞ্চি উপর থেকে শুরু হয়েছে নিরাপত্তা সিন্দুক, ও মেঝের মাঝখানে 2 ইঞ্চি পরিমাণ জায়গার এক স্থান জুড়ে আঙ্গুলের শীর্ষভাগের একটা ছবি দেখতে পেল জেন। কেউ যেন সূক্ষ্ম পেন্সিলের স্কেচে বুড়ো আঙ্গুলের নখ এঁকে রেখেছে। ভালো করে বোঝা যায় না, দেখতে কতকটা ছায়ার মতো। জেন বসে পড়ল মেঝেই, আরো ভালো করে নজর বোলালো স্কেচের উপর। দেখল অলস হাতের বিশৃঙ্খল আঁচড়ে কেউ বুড়ো আঙ্গুলের শীর্ষভাগের স্কেচটি এঁকেছে। খুব যত্ন ও পরিষ্কার ছাপ এতে নেই। দেখলে মনে হয় খেয়ালি কেউ বসে বসে এই কাজ করেছে। হাত দিলেই যেন এটা মুছে যাবে। জেন স্কেচটার উপর আঙ্গুল দিয়ে ঘষা দিল, না, মুছল না। পাকা কালির পার্মানেন্ট একটা ছবি ওটা। কেন এই ছবিটা আঁকা এখানে? এমনি এমনি কি কেউ এঁকে রেখেছে এটা এখানে? কেন? হঠাৎ জেনের মনে হলো এটা কোনো ইঙ্গিত হতে পারে নাকি? হাতের চাপ দেওয়ার কাজ একটু বড় হলে মানুষ বুড়ো আঙ্গুল দিয়েই তো করে। আনন্দের একটা শিহরণ খেলে গেল জেনের দেহে। বুড়ো আঙ্গুলের স্কেচের শীর্ষভাগ উপরের দিকে। জেন তার বাম হাতের বুড়ো আঙ্গুল ঠিক স্কেচের উপর সেট করে প্রচণ্ড এক চাপ দিল চোখ বন্ধ করে। উত্তেজনায় তার বুক টিপটিপ করে উঠল। আনন্দের সাথে চোখ খুলল জেন। দেখল নিরাপত্তা সিন্দুকের সামনের পাল্লাটা পাশের দেয়ালের ভেতরে ঢুকে গেছে। বেরিয়ে পড়েছে নিরাপত্তা সিন্দুক। নিরাপত্তা সিন্দুক বহু কক্ষ বিশিষ্ট একটি আলমারি। কক্ষগুলির কোনোটায় কি আছে তার সংকেত দেয়া নেই। জেন ঘেমে উঠেছে। যার জন্য তার এত চেষ্টা, তাকে আসলে এখানে আছে? পাবে কি সে? নিরাপত্তা সিন্দুকের কক্ষগুলোর কোনোটাই বন্ধ নাই। একে একে খুলতে লাগলো জেন। কোনোটাতে অলংকার, কোনোটাতে স্বর্ণ, কোনোটাতে টাকা ভর্তি। জেন খুঁজছে কাগজ, এসব নয়। মাঝখানে কয়েকটি কেবিনে কাগজপত্র পেল। সেগুলো জেনের আব্বার কোম্পানির এবং নানা ধরনের দলিলপত্র। অবশেষে পেল জেন তেজস্ক্রিয় পাতার সে প্ল্যান ও ডায়াগ্রাম। একটা কেবিনে বড় খামের মধ্যে পেল ডকুমেন্টসগুলো আবার খামে ভরে ভাঁজ করে পকেটে পুরে উঠে দাঁড়ালো জেন। ঠিক এই সময়ে তার আব্বার ঘরের সাথে সংলগ্ন সিঁড়ির মুখের স্টিলের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হলো। চমকে উঠল জেন। ধাক্কা অব্যাহতভাবে হতে লাগলো।